শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। আমার নাম আসিফ, আমি একজন জেলে। আমাদের বাড়িটা পদ্মা নদীর পাড় ধরে ছোট্ট একটি গ্রামের মাঝে। এই গ্রামের বেশিরভাগ মানুষই নিজেদের জীবনযাপন করত এই পদ্মা নদীতে মাছ শিকার করে। আমি যখন খুব ছোট ছিলাম তখন ডায়রিয়া মহামারীতে আমার বাবা মা দুজনে মারা যায়। বাবা মারা যাওয়ার পরেও চাচাদের কাছ থেকে আমি দিনে দিনে বড় হয়েছি। চাচা আমাকে বাবার মধ্যে আদর করে, কিন্তু চাচি কখনো আমাকে তার সন্তান মনে করতো না। আমার আরও দুজন চাচাতো ভাই ছিল। চাচি তাদেরকে স্কুলে পড়াতো, কিন্তু আমাকে স্কুলে না পড়িয়ে চাচার সাথে নদীতে পাঠিয়ে দিত মাছ ধরার জন্য। আমার চাচাও ছিলেন একজন মাঝি। ছোট থেকেই চাচার সাথে থেকে মাছ ধরতে আমারও মাছ ধরার অভ্যাস হয়ে গেছে। চাচার এখন অনেক বয়স হয়েছে, চাচা এখন আর নদীতে যেতে পারে না, তাই পুরো সংসারটাকে আমাকে চালাতে হয়। আর চাচির সাফ সাফ কথা, কামাই করে আনবে তো খাবার পাবে, নয়তো কোনো খাবার নেই। আমার বয়স এখন 27 বছর। আমি চাইলেই আমার চাচা চাচিকে রেখে অন্য কোথাও চলে যেতে পারি, তবে আমি আমার চাচা চাচিকে ছোট থেকে নিজের বাবা মার মতন মনে করে আসছি। হ্যাঁ, মানছি চাচি আমাকে কখনোই তার ছেলে হিসেবে মানিনি, কিন্তু দিন শেষে দুমুঠো খেতে তো দিয়েছে। আর এখন তাদের বয়স হয়েছে, কি করে তাদেরকে রেখে চলে যাই? আমার দুই চাচাতো ভাই এখন আর চাচা আর চাচির সাথে থাকে না। তারা ঢাকায় সরকারি চাকরি পেয়েছে আর এখন বিয়ে শাদী করে ঢাকাতেই থাকে। বাবা মাকে মাঝে মাঝে টাকা পয়সা দেয়, কিন্তু দেখতে আসে না। তাদের কাছে নাকি সময় হয়ে ওঠে না। আমার চাচিও বুঝতে পেরেছে আমি ছাড়া তাদের এখন আর কোনো সম্বল নেই। আমার চাচি এখন আফসোস করে আমাকে বলে, সারা জীবন তোকে কত কষ্ট দিয়েছি, কিন্তু দেখ নিজের পেটের সন্তানেরা আমাদের দেখলো না, কিন্তু তুই কখনই আমাদেরকে ছেড়ে কোথাও গেলি না। এত অপমানের পরেও আমাদের সাথেই রয়ে গেলি, আমাদের সবসময় সেবা করে গেলি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। ছি ছি চাচি, কি বলছেন? আমি তো আপনাকে আমার মায়ের মতো জানি। আমার মা বাবার মুখটা এখন আমার মনে নেই। ছোট থেকে আপনাদের কাছে আমি বড় হয়েছি, আপনাকেই মা বলে চিনি। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। চাচির সাথে কথা শেষ করে মাছ ধরার জালটা কাঁধে নিয়ে নদীর দিকে হাঁটা দিলাম। আজকে খুব কম মাছ আমার জালে ধরা দিল। মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ ঘরে তেমন বাজার সদাই নেই। মাছ ধরার আশায় আস্তে আস্তে মাঝ নদীতে চলে গেলাম। নৌকাটা বাইতে বাইতে সেখানে মোটামুটি ভালো কিছু মাছ পেলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝ নদী থেকে ফিরে আসতে আসতে আমার বিকেল ফুরিয়ে ফুরিয়ে রাত হয়ে গেল। আমি ছোট থেকে খুব সুন্দর করে গান গাইতে পারি, বিশেষ করে বাউল গান। বইটা ভাই ছিলাম, একটা বাউল গান গাইলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার নৌকাটা কেউ পানির নিচ থেকে নাড়াচাড়া করছে। আমি সাথে সাথে আমার গান গাওয়া বন্ধ করে দিই। তখন আমি লক্ষ্য করি সেই নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম হয়তোবা কোনো বড় মাছ নৌকার সাথে বাড়ি খেয়েছে, এই কারণে এমন হয়েছে। কিছুক্ষণ পর আমি আবারও সেই বাউল গানটি গাইতে শুরু করি। গানটি গাওয়া মাত্রই আমার নৌকায় আবারও আগের মতো কিছু একটা নাড়াচাড়া করছে। এবার আমি নৌকাটা থামিয়ে দেখার চেষ্টা করি আসলে নৌকার নিচে কি আছে, যেটার কারণে আমার নৌকাটা এত নড়াচড়া করছে। চারিপাশে তখন সন্ধে পুড়িয়ে হালকা হালকা রাত নেমে এসেছে। ওই খোলা আকাশে দিনের আলো নেই বললেই চলে। আমার নৌকা একটা ছোট্ট হারিকেন ছিল। আমি সেটা জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলাম আসলে কি আছে আমার নৌকার নিচে। আমার হারিকেনের আলোটা যখন পানিতে মারি, তখন আমি দেখতে পাই আমার নৌকাটি খুব সুন্দর দুটি ফর্সা হাত ধরে রেখেছে। শুধু হাত দুটোই দেখা যাচ্ছিল। হাতের নখগুলো সোনালি রঙের। এত সুন্দর হাতের নখ ও হাত আমি এর আগে কখনো দেখিনি। নখগুলো ছিল খুবই অদ্ভুত। আমি এটা দেখে অনেক জোরে বলি, কে কে আমার নৌকার নিচে? আর হারিকেনের আলোটা ভালো করে সেদিকে মারি, কিন্তু আমার এমন শব্দ শুনে সে হাতটা আবারও পানির নিচে চলে গেল। আমি নৌকায় বসে দেখলাম কিছু একটা পানির নিচে ডুব দিল। তারপর আমি হ্যারিকেনের আলোতে অনেক দেখার চেষ্টা করলাম কি ছিল এটা। হাত দুটো দেখে তো মানুষের মতো মনে হচ্ছিল খুব সুন্দরী কোনো মেয়ের হাত। কিন্তু এই সময় মাঝ নদীতে কোনো মানুষের আসার কথা না, কারণ কোনো সাধারণ মানুষই এতটা দূর সাঁতার কেটে আসতে পারবে না। আর
এ সময় তো মোটেও আসার কথা না। তাহলে ওই দুটি হাত কার ছিল? আমি কিছুটা ভয় পেয়ে খুব দ্রুত নৌকা চালাতে শুরু করি আর আস্তে আস্তে আমার গ্রামের ঘাটে চলে আসি। আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসি। চাচা চাচি আমার কাছে জানতে চায় আজকে আসতে এত দেরি কেন হলো। আমি চাচা চাচিকে বলি, আর বলবেন না, সকাল থেকে মাছ মারছিলাম কিন্তু বেশি মাছ পাচ্ছিলাম না, তাই বেশি মাছ পাওয়ার আশায় আমি মাছ নদীতে যাই, কিন্তু সেখান থেকে ফিরে আসতে আসতে সন্ধে পেরিয়ে যেতে থাকে। আমার মুখে এই কথা শুনে চাচা আমার কাছে এসে বলে, তোকে কতবার বলেছি তুই মাঝ নদীতে মাছ ধরতে যাবি না, আর তুই কিনা রাতের বেলা সেখানে ছিলি। তোর ভাগ্য ভালো, তুই তো জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিস। সত্য করে বলতো বাপধন, তোর সাথে কি কিছু হয়েছে? আমি তখন চাচাকে বলি, চাচা, একটা খুব অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে। কি ঘটেছে বল আমাকে। আর দেখ, এগুলো তুই অবহেলা করিস না। সে নদীতে এমন কিছু আছে যেটা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তুই জানিস, আসিফ তোর আগে অনেক গিয়েছিল বেশি মাছ পাওয়ার লোভে সে মাছ নদীতে, কিন্তু তারা দিনের আলো থাকতে থাকতে আর ফিরে আসতে পারেনি, আর গভীর রাতে সেই মাছ নদী হয়ে যায় মৃত্যুর নদী। তারা চেয়েও আর তাদের নিজেদের জীবন নিয়ে আমাদের গ্রামে ফিরে আসতে পারেনি। কেন চাচা, কি আছে নদীতে? কেন তারা তাদের জীবন নিয়ে ফিরে আসতে পারেনি বলো আমাকে, আমি জানতে চাই চাচা। বাপধন, সেই নদীতে আছে মৎস্যকন্যা। কি চাচা, মৎস্যকন্যা? শোন আসিফ, বাপধন, মৎস্যকন্যা হচ্ছে তারাই যারা কিনা পুরোপুরি মানুষ না, আবার মাছও না। এগুলো আল্লাহ পাকের সৃষ্টি করা অদ্ভুত কিছু প্রাণী। এরা শুধু মেয়ে হয়, কোনো ছেলে হয় না। যাদের কিনা দেখতে কোমরের ওপর থেকে খুবই সুন্দরী, মেয়েদের মতো দেখায়, আর তারা এতটা সুন্দর হয় যে এতটা সুন্দর মেয়ে হয়তো এই পৃথিবীতে বা কোথাও নেই। তাদের চোখে অদ্ভুত ধরনের মায়া থাকে। লোকের মুখে শোনা যায় যারা একবার সেই মায়ে পড়ে গেছে আর কখনো নিজেদের জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারেনি। মৎস্যকন্যাদের কোমরের ওপর থেকে মানুষের মতো দেখালেও কোমরের নিচ থেকে পুরোপুরি মাছের মতো দেখায়। তারা পানির ওপরে শ্বাস নিতে পারে ও পানির নিচেও শ্বাস নিতে পারে, তবে তাদের সচরাচর দেখা যায় না। তারা নদীর এতটা গভীরে থাকে যেখানে কিনা অন্য কোনো মানুষ কখনো যায়নি। এটা অনেকটা কাল্পনিক গল্পের মতো। অনেকে এটাকে শুধু একটা গল্প হিসেবে মনে করে থাকে, কিন্তু ভাবতাম আমাদের জেলেদের ভিতরে বেশ কিছু জেলে সেই মৎস্যকন্যাদের হাতে মৃত্যুবরণ করেছে। আজ থেকে আরও ৮০ বছর আগে একটি জেলে সেই মৎস্যকন্যাদের হাত থেকে তার জীবন কোনোভাবে বাঁচিয়ে ফিরে এসেছিল আমাদের এই গ্রামে। সে বলেছিল, এই নদীর মাছ নদীতে কিছু মৎস্যকন্যা থাকে, তোমরা ভুলেও কখনো সন্ধ্যার পর সেখানে থেকো না, তোমরা সন্ধ্যার আগে গ্রামে ফিরে এসো। তখন তার মুখের কথা অনেকে বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল সে হয়তো ভুল কিছু দেখেছে। তোর মতে অনেক জেলেরা বেশি মাছ পাওয়ার লোভে সেই মাছ নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল, কিন্তু তারা সকলেই সেসব মৎস্যকন্যাদের হাতে জীবন হারিয়েছে। চাচা, মৎস্যকন্যারা কেন সাধারণ ছেলেদের মারে? সাধারণ ছেলেদের মেরে তাদের কী লাভ? লাভ লস কি সেটা তো আমি জানি না, হয়তো বাপধন তারা তাদের মেরে খেয়ে ফেলে। তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তুই কিন্তু আর মাঝ নদীতে কোনোদিন যাবি না। এখন যা, গোসল করে এসে খাওয়া দাওয়া করে নে। আমি গোসল করে ঘরে এসে চাচা চাচিদের সাথে রাতের খাবার খেয়ে আমার ঘরে চলে যাই ঘুমানোর জন্য। আমি ঘুমানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার দু চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। আমাকে অনেকগুলো প্রশ্ন ভাবাচ্ছিল। চাচা তো বলেছিল যে মৎস্যকন্যারা সকল জেলেদের মেরে খেয়ে ফেলেছে, তাহলে তারা কেন আমার কোনো ক্ষতি করলো না? তারা তো আমার নৌকার নিচেই ছিল। তারা যদি চাইতো তাহলে আমার নৌকা উল্টিয়ে আমাকে পানিতে ফেলে সেখানেই মেরে ফেলতো, কিন্তু তারা তো এই কাজটি করেনি। বুঝতে পারছি না মৎস্যকন্যারা কি আসলেই খারাপ নাকি ভালো। তারা যদি খারাপ হয় তাহলে আমাকে হত্যা করার কথা ছিল, কিন্তু তারা এমনটা করেনি। কেন জানি না, আমার মনে মৎস্যকন্যাদের দেখার খুব ইচ্ছে জাগছিল। আমি ভাবছিলাম যাদের হাত এতটা সুন্দর তারা না দেখতে কতটা সুন্দর। চাচা বলেছে তাদের রূপের কোনো তুলনা হয় না, আর তাদের মতো এত সুন্দরী নাকি পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু আমার মনে তাদের দেখার ইচ্ছে জাগলেও চাচাকে আমি কথা দিয়েছি আমি আর মাছ নদীতে যাব না সন্ধ্যার পরে। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সেই ঘটনা ২ মাস পর একদিন সকালবেলা আমি মাছ নদীতে মাছ ধরছিলাম। তখনই অনেক বড় একটি জাহাজ আমার পাশ দিয়ে যায়। জাহাজটি আমার খুব কাছ দিয়ে যাওয়ার কারণে পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়।
ঢেউটা এত বিশাল ছিল যে ঢেউয়ের কারণে আমার হাত থেকে আমার বইটা পড়ে যায়। বইটা পড়ে যাওয়ার কারণে আমি নৌকাটা ঘোরাতে পারছিলাম না, আর ওইদিকে আমার নৌকাটা আস্তে আস্তে জাহাজের কাছে চলে যাচ্ছিল। আমি বুঝতে পারি এখন যদি নৌকা থেকে লাফ না দিই তাহলে নৌকার সাথে আমার জীবনটাও চলে যাবে। কিন্তু এই মাঝ নদীতে লাফ দিয়েই বা কী করে আমি নদীর কিনারায় যাব? কিছু করার নেই, বাঁচার একটা চেষ্টা তো করতে পারবো আমি। সাথে সাথে নৌকা থেকে লাফিয়ে পড়ি আর নৌকাটি এগিয়ে যায় জাহাজের একটি পাশে। আমি দূর থেকে দেখছিলাম নৌকাটি আমার ভেঙে চুরমার হয়ে গেল আর পানির অটল গভীরে চলে গেল। আমি ভালোই সাঁতার কাটতে পারি, কিন্তু এই মাঝ নদী থেকে কিনারাটা অনেক দূরে, কোনো মানুষের পক্ষে সম্ভব না সাঁতার কেটে কিনারাতে ওঠা। কিন্তু মৃত্যুটা অনেক কষ্টের, কেউ চায় না এইভাবে মৃত্যুবরণ করতে। তার শরীরে যত শক্তি ছিল সবটুকু লাগিয়ে দিলাম সাঁতার কাটার জন্য আর বেঁচে থাকার জন্য। আধ ঘন্টা সাঁতার কাটার পরেও আমি কিনারা দেখতে পাচ্ছিলাম না। এখন আর আমার হাত পা কোনোটাই চলছে না। আমি বুঝতে পারলাম আমার মৃত্যু নিশ্চিত। তাই আমি কালেমা পড়ে সাঁতার কাটা বন্ধ করে দিলাম। আমি যখন পানির অটল গভীরে চলে যাব তখনই কোথা থেকে যেন একটি সুন্দরী মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরল, আর সে খুব দ্রুত সাঁতার কেটে আমাকে কিনারার দিকে নিয়ে যাচ্ছিল। আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম আমি ঠিকভাবে তাকে দেখতে পারছিলাম না। ঝাপসা ঝাপসা দেখছিলাম সে খুব সুন্দর, তার চোখের রঙগুলো নীল রঙের, চুলগুলো সোনালি রঙের। আমি পুরোপুরি অজ্ঞান হয়েছিলাম না, আবার পুরোপুরি জ্ঞানও ছিল না আমার। মেয়েটি খুব দ্রুতই আমাকে নিয়ে নদীর কিনারায় চলে আসে। তারপর আমাকে সে খুব কষ্ট করে পানি থেকে কিনারায় মাটিতে এনে শুইয়ে দেয়। আমি অনেক পানি খেয়ে ফেলেছিলাম, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেই মেয়েটি আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে তার শ্বাস আমাকে দিচ্ছিল, আর তার নরম তুলতুলে হাত দিয়ে আমার পেটে আস্তে আস্তে করে চাপ দিচ্ছিল, আর ভেতর থেকে পানিগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছিল। আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছিলাম আর চারিপাশে অনেক পরিষ্কারভাবে দেখছিলাম। মেয়েটি যখন দেখলো আমি এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি তখনই সে আমাকে সেখানে রেখে আবার নদী দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। আমি কোনোভাবে শোয়া থেকে উঠে বসি আর দেখি নদীতে নেমে পড়ল। আমি তাকে পেছন থেকে ডাকি, আপনার সাথে আমার কথা আছে। সে পানিতে ডুব দেওয়ার আগে একটি নজর আমার দিকে তাকায়। হ্যাঁ আল্লাহ, এত সুন্দর মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। সে কি মায়াবী হাসি দিয়ে আমাকে দূর থেকে বলছিল রাতে দেখা হবে বলে। এটা বলে মেয়েটি পদ্মা নদীর পানিতে আরেকটা ডুব দিল। আমি বসা থেকে উঠে দাঁড়াই। আমি 1 ঘন্টার সেখানেই দাঁড়িয়েছিলাম দেখার জন্য মেয়েটির পানি থেকে কখন উঠবে, কিন্তু সেই মেয়েটি আর পানির নিচ থেকে উপরে আসে না। আমার মনে প্রশ্ন জাগে, কে ছিল এই সুন্দরী মেয়েটি যে কিনা আমার জীবন বাঁচালো? আর এতক্ষণ তো কোনো মানুষ পানির নিচে থাকার কথা না। সে মেয়েটির পানি নিচে কোথায় হারিয়ে গেল? তাহলে কি মেয়েটির কোনো মানুষ না? সে কি তাহলেই মৎস্যকন্যাদের ভিতরের একজন? কিন্তু চাচা তো বলেছে মৎস্যকন্যারা মানুষদেরকে ধরে খেয়ে ফেলে। কিন্তু মেয়েটি তো আমার জীবন বাঁচালো। এই মৎস্যকন্যাদের বিষয়ে কে যে করে হোক সব কিছু জানতে হবে আমার। আমাদের গ্রামে এত মানুষের ভিতরে কেউ তো একজন অবশ্যই আছে যে কিনা আমাকে এই মৎস্যকন্যাদের বিষয়ে জানাতে পারবে। সত্যটা আমাকে জানতেই হবে। কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকার পর আমি আমার বাড়িতে ফিরে আসি। আমাকে ভেজা শরীরে দেখে চাচা জানতে চাই, কিরে কী হয়েছে, গোসল করে এলি নাকি? আমি চাচাকে সব কিছু খুলে বলি। আমার নৌকাটা কীভাবে ভেঙে দুটুকরো হয়ে গেল আর পানিতে ডুবে গেল সবটা বললে আমি কিন্তু মৎস্যকন্যার বিষয়টা চাচাকে আর কিছু বলিনি, কারণ চাচা এগুলো শুনলে শুধু শুধু চিন্তা করবে আর আমাকে কোনোভাবেই জানতে দেবে না মৎস্যকন্যার বিষয়। চাচা আমাকে বলে, নৌকা হারিয়েছে তাতে কি হয়েছে, তুই যে জানে বেঁচে ফিরেছিস এটা তো অনেক। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে আমাদের পরের সন্তানটা ঘরে ফিরিয়ে দিয়েছে। কিন্তু বাবদান, তুই মাঝ নদী থেকে কি করে কিনারায় ফিরলি বলতো? আমি চাচাকে বলতে চেয়ে অনেক কষ্ট করে চুপ করে গেছি। আমি চাচাকে বলি, কি করে করেছিলাম, কিভাবে ফিরেছিলাম, এগুলো কি এখন জানতে হবে? না না, আল্লাহ পাকের রহমত করে তো ফিরতে পেরেছিস। যা যা, ঘরে গিয়ে আগে শুকনো জামা কাপড় পরে নে, কাল থেকে বাব্বাটা লেগে পড়বো নতুন নৌকা তৈরি করতে। বেশি সময় লাগবে না, 2-3 দিনের ভেতরে ইনশাল্লাহ তৈরি করতে পারবো। আমি ঘরে এসে ভেজা কাপড় পাল্টিয়ে শুকনো জামা কাপড় পরে নিই আর বিকেলবেলায় আমি আমার বন্ধু লতিফের সাথে দেখা করতে যাই। লতিফ আমি ছোট থেকে বড় হয়েছি, সেও একজন জেলে।
লতিফের সাথে দেখা করে আমি ওকে সব কিছু খুলে বলি। লতিফ তো শুরুতে আমার কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না। লতিফ আমাকে বলে, আসিফ, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাদের গ্রামে সকলেই জানে মৎস্যকন্যারা যাদের একবার টার্গেট করে তারা আর কখনোই জীবন নিয়ে ফিরতে পারে না। আর তুই বলতে যাচ্ছিস একটি মৎস্যকন্যা তোর জীবন বাঁচিয়েছে? এটা কোনোভাবেই সম্ভব না দোস্ত, তুই মিথ্যা কথা বলছিস। লতিফ, তুই বোঝার চেষ্টা কর, আমি মিথ্যা বলছি না। মাছ নদী থেকে কেউ সাঁতরিয়ে আমাকে কিনারায় পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। সে জায়গায় আমি সুস্থভাবে ফিরে এসেছি। আমি এই কথাগুলো অন্য কাউকে বলিনি, শুধু তোকে বলেছি। এই কারণে যে তুই আমাকে ছোট থেকে চিনিস, আমি কখনো কিন্তু মিথ্যা কথা বলিনি তোর সাথে। ঠিক আছে, আমি বিশ্বাস করছি তোর কথা, কিন্তু আসিফ, আমরা কি করে সেই মৎস্যকন্যার বিষয় জানব যেখানে আমাদের গ্রামে সকলেই তাদের শুধু নামই শুনেছে, কেউ তাদের সাক্ষাৎ হয়নি? তবে একজন আছে কিন্তু। তুই কার কথা বলছিস লতিফ? বল না, বল আমাকে, কার কথা বলছিস তুই? আসিফ, আমি হাবু দাদার কথা বলছি। কি? হাবু দাদা? সে তো একজন পাগল। তুই তার কথা কেন বলছিস আমি বুঝতে পারছি না, একটু খুলে বল তো। আসিফ, তুই কি ভুলে যাচ্ছিস হাবু দাদা কি করে পাগল হলো? সে কিন্তু একমাত্র ব্যক্তি আমাদের গ্রামে যে কিনা মৎস্যকন্যা দেখা গিয়েছিল, আর সে মৎস্যকন্যার কারণে কিন্তু সে পাগল হয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে পাগল না। সে এতদিন যা বলে এসেছে সব কিছুই সত্যি। সে কিন্তু এতদিন যাবৎ সকলকে বলে এসেছে মৎস্যকন্যারা দুই রকমের, একটা খারাপ, একটা ভালো। কিন্তু আমাদের গ্রামবাসী তার কোনো কথাই বিশ্বাস করেনি, শুধু বলেছে সে পাগল। আমি এতদিন তাই জানতাম সে পাগল, কিন্তু আসিফ, তোর মুখে আজকে এই ঘটনার কথা শুনে আমার কেন জানি মনে হচ্ছে হবু দাদা পাগল না, আমরা সকলে মিলে তাকে পাগল বানিয়ে ফেলেছি। আমার মনে হয় আমরা যদি হবু দাদার কাছে যাই তাহলে হয়তো মৎস্যকন্যাদের বিষয়ে অনেক কিছু জানতে পারবো। কিন্তু লতিফ, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন কি হাবু দাদার বাড়িতে যাওয়া ঠিক হবে? চল না, কালকে যাই। আর এমনি তো আমার নৌকাটা তো ধ্বংস হয়ে গেল, নতুন নৌকা তৈরি করতে 3 দিনের মতো সময় লাগবে। আমি তো ফ্রি আছি, তুই যখন কালকে নদী থেকে ফিরবি তখন তোকে নিয়ে না হয় যাব হাবু দাদার বাড়িতে। এখন যে বাড়িতে ফিরতে হবে, নয়তো চাচা চাচি খুব চিন্তা করবে। ঠিক আছে আসিফ, তাহলে তুই বাড়িতে ফিরে যা। আর হ্যাঁ, তোকে তো বলতে ভুলে গেছি, সামনের মাসে 10 তারিখে আমার বিয়ে ঠিক হয়েছে আফসানার সাথে। কি বললি? আফসানার সাথে? সে তোকে বিয়ে করতে রাজি হলো? আরে বেটা, আমিও তো খুব ভালো অবাক হয়েছি, সে আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? এই কারণে। দেখ আসিফ, এটা তুই আর আমি ভালো করে জানি, আফসানার মতো সুন্দরী ভদ্র মেয়ে আমাদের গ্রামে আর একটাও নেই। কিন্তু আফসানা তোর পিছে গত 4 বছর ধরে বসে আছে। তুই কিরে বলতো আসিফ, তুই এমন একটা মেয়ে হাতছাড়া কেন করলি? আমার তো মনে হয় আফসানা তোর উপর জিদ করে আমাকে বিয়ে করছে। দেখ লতিফ, আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম কোনোদিন কোনো মেয়ের ভালোবাসা মায়াতে পড়ব না। এই কারণে আমি আফসানাকে এই বিষয়ে কোনো সময় আশকারা দিইনি। কিন্তু আমি জেনে খুশি হলাম তোর সাথে তোর বিয়ে হচ্ছে। আমি তোদেরকে মন থেকে দোয়া করি তোদের বৈবাহিক জীবন যেন খুব সুন্দর কাটে। আমি কোনো মেয়ের মায়ে পড়ব না। মনে হয় আমার আর এই কথাটা রাখা হলো না, কেননা আমি সেই মৎস্যকন্যাটাকে বলতে পারছি না। তার এই গোলাপি ঠোঁটের ছোঁয়া আমি চাইলেও বলতে পারছি না। তার মায়ে আমি পড়ে গেছি। আমার ইচ্ছে করছে আমি এখনই ছুটে যাই ওই মাঝ নদীতে, সেখানে গিয়ে আমি তাকে ডেকে বলি আমি তার ভালোবাসার মায়া আটকে গেছি। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, লেখক এখানে একবার লিখেছে মাঝ নদী, একবার লিখেছে মাছ নদী। তো বিভিন্ন জায়গায় মাছ নদী আর মাঝ নদী কথাটা খুবই ক্ল্যাশ করছে, তো আপনারা একটু মানিয়ে নিয়ে চলেন, আমার কিন্তু কোনো দোষ নেই এখানে। চলুন গল্পে যাওয়া যাক আবার। কিন্তু আসিফ, সে তো আমাদের মতো মানুষ না, এটা কি করে সম্ভব বল? আর সে তো তোকে 2বার কিছু করেনি বলে 3বারের মাথায় যে কিছু করবে না, এটা কি করেই বা গ্যারান্টি দিতে পারিস তুই? জানি না রে লতিফ, কিন্তু তার হাতে মরলেও বোধহয় আমি কোনো কষ্ট পাবো না। যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে, তুই তোর বাড়িতে যা, আমি আমার বাড়ি থেকে হাঁটা দিই। ঠিক আছে আসিফ, কালকে আমি নদী থেকে ফিরে তোর বাড়িতে আসবো, তারপর দুজন মিলে একসাথে হাবু দাদার বাড়িতে দাদার সাথে দেখা করতে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে গেলাম। লতিফের থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসি। চাচা চাচির সাথে রাতের খাবারটা খেয়ে আমি আমার ঘরে চলে যাই। বিছানায় নিজের শরীরটা হেলিয়ে যখন ঘুমোতে যাব তখন আমার মনে পড়ে যায় সেই মৎস্যকন্যাটা আমার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় পেছনে তাকিয়ে আমাকে খুব আস্তে আস্তে বলেছিল রাতে দেখা হবে। তার মানে কি সে রাতে আমার সাথে দেখা করতে আসবে? কিন্তু সে তো আমাদের মতো মানুষ না, সে তো পানিতে থাকে,
সে কি করে রাতে আমাদের সাথে দেখা করতে আসবে? হয়তো সেগুলো বলেনি। আমি তখন ভুল কিছু শুনছিলাম। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় একটি মন মাতানো ঘ্রাণে। আমি চোখ খুলতে দেখতে পাই আমার বিছানার একটি পাশে একটি মেয়ে বসা। আমি ঘুম থেকে উঠে লাফিয়ে উঠি, আর আমি ভালো করে লক্ষ্য করে দেখতে পাই এটা তো সেই মেয়েটি, মৎস্যকন্যাটা। কিন্তু এখন তার কোমরের নিচ থেকে সাধারণ মানুষের মতো, আর সে খুব সুন্দর একটি লাল টকটকে জামা পরে আছে। চোখগুলো নীল রঙের, সোনালি রঙের চুলগুলো হাওয়ায় ভাসছে, মুখে কি মায়াবী হাসি, আর তার শরীর থেকে আসছে সে সুন্দর মন মাতানো সুবাসী সে ঘ্রাণ। আমি তাকে কিছু বলতে যাব তার আগেই সে আমাকে বলে, আমি জানি আসিফ, আপনার মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে। আপনি হয়তো আমাকে দেখে খুব অবাক হচ্ছেন। আপনি তো ভাবছেন এতদিন তো শুনে এসেছি যে মৎস্যকন্যারা নদীর গভীর পানিতে থাকে, তাহলে আমি কি করে এত রাতে আপনার এই ঘরে এলাম, তাই তো? দেখুন আসিফ, মৎস্যকন্যা একটি রহস্যময়ী প্রাণী। আমাদের কাছে অনেক মায়াবী শক্তি আছে। আমরা চাইলেই আপনাদের জগতে আপনাদের মতো সাধারণ মানুষের রূপে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমাদের পানিতে থাকতে অনেক ভালো লাগে। তাই আমরা নদীর গভীরে পাতালে পরিতে বসবাস করি। সেখানে আমারই মতো আরও অনেক লক্ষ লক্ষ জলপরীরা থাকে। আমরা অনেক দিন বেঁচে থাকি পৃথিবীতে। যেমন ধরুন, আমার বয়স তো কেবল 995 বছর। শুনে খুব অবাক হলেন, তাই না? আপনি তো আমার বিষয়ে আরও অনেক কিছু জানতে চান, অবশ্যই জানতে পারবেন, কিন্তু সেটা আস্তে ধীরে। এখন আপনাকে আমি বলি কেন আমি এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম। আসলে তখন এই মাঝ নদী থেকে আপনাকে বাঁচিয়ে যখন কিনারা নিয়ে এলাম, তখন আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। আমি ভেবেছিলাম আপনি হয়তো মরে যাবেন, তা আমি আপনার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমার নিঃশ্বাস আপনাকে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এরপর থেকে আপনার প্রতি কেমন জানি একটা মায়া সৃষ্টি হয়েছে আমার। আমি সেই তোমার কথা বলতে পারছি না, সে কথাগুলো ভাবলে আমার শরীরে কেমন জানি করে উঠছে বারবার। আমি আর পাতালপুরিতে থাকতে পারলাম না। আপনার মায়ের টানে আমি আসতে বাধ্য হলাম। আমি এখনই চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার একটা ছোট্ট জিনিস নেয়ার আছে। আমি মৎস্যকন্যাটাকে বলি, কি জিনিস নিতে এসেছেন আপনি এত রাতে আমার কাছে? তখন এই মৎস্যকন্যাটা হঠাৎ করে এক ধাক্কা মেরে বিছানার উপর শুয়ে দেয়। তারপর তার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে আমাকে একটা কিস করে। সে 5 মিনিট আমাকে এভাবেই তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে ধরে রাখে। আমি পুরোপুরি হতবাক হয়ে যাই। এ কি করলো মৎস্যকন্যা আমার সাথে? 5 মিনিট পর সে আমার উপর থেকে উঠে বসে আর আমাকে বলে, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি। আমার ইচ্ছে হচ্ছিল আপনাকে কিস করার, তাই আপনার সাথে এত রাতে ছুটে এসেছে আপনার কাছে। এখন আমাকে ফিরতে হবে, ভালো থাকবেন। তখন আমি দেখি মৎস্যকন্যা চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হয়ে গেল আমার সাথে এগুলো। মৎস্যকন্যা যাওয়ার পর আমি পাক্কা আধা ঘন্টা ওভাবে বসেছিলাম আর ভাবছিলাম কি হলো আমার সাথে এগুলো। এক তো ভাবনা থেকে সরছে না, তার উপর এই ঘটনা ঘটে গেল। যত দ্রুত সম্ভব আমি তাদের বিষয় জানতে হবে। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে চাচার সাথে গঞ্জে গেলাম। কাঠ কেনার জন্য নৌকা তৈরি করতে হবে যে। বিকেলবেলা আমার বন্ধু লতিফ আমার বাড়িতে আসলো আমাকে ডাকতে। কিরে, কই আছিস, যাবি না? তখনই চাচা বলে উঠে, কি লতিফ, কই যাবি রে তোরা? না চাচা, ওই যে পাশের গ্রামে আজকে ফুটবল ম্যাচ, তো তাই ওটা দেখতে যাবো আর কি। ও, খেলা দেখতে যাবি? ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি চলে আসিস। জি চাচা, চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসবো। কিরে আসিফ, চালু আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল লতিফ। আমি আর লতিফ মিলে আমাদের হাবু দাদার বাড়ির দিকে এগিয়ে যাই। দাদুর বিয়ে হয়নি, কারণ যুবক বয়সে দাদুকে জিন পরে আশ্রয় করেছে, এমনটাই সকলে বলে। তাছাড়া এখন তো তাকে সবাই পাগল বলে চেনে। বেশিরভাগ সময় চাচাকে সবাই মিলে শিকল দিয়ে বেঁধে রাখে, কারণ চাচা মুক্ত থাকলে সোজা নদীর পাড়ে গিয়ে বসে থাকে, কেউ আনতে চাইলেও আসে না বলে তাকে বেঁধে রাখে। সে এখনও মনে করে মৎস্যকন্যা তার সাথে দেখা করতে আসবে। এই কারণে দাদাকে এখন তার পরিবারের সকলে বেঁধে রাখে। দাদার বাবা মা অনেক আগেই মারা গেছে, কিন্তু দাদা ভাইয়েরা তাকে খুব ভালোবাসেন। পরিবার বলতে দাদার 2 ভাই ও ভাবি ছাড়া আর কেউ নেই। দাদার বয়স এখন 90 ছুঁই। মানুষটাকে দেখলে খুব মায়া হয়। দেখতে দেখতে আমার হাবু দাদার বাড়িতে চলে আসি। বাড়িতে প্রবেশ করার পর দেখি বারান্দায় বাসটার সাথে দাদাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমাকে আর লতিফকে বাড়িতে আসতে দেখে দাদা বড় ভাই আবুল দাদা আমাদেরকে বলে, কিরে বাবারা,
হঠাৎ করে আমাদের বাড়িতে? দাদা আসলাম, হাবু দাদার সাথে অনেকদিন যাবৎ কথা হয়নি তো, তার সাথে কথা বলতে এলাম। হাবুর সাথে কি কথা বলবে, ও তো পাগল। কি নাকি বলবে তোদের, কিছুই তোরা বুঝতে পারবি না। জানিস না তোরা, আমার ভাইটা একটা সময় তোদের মতোই সুস্থ ছিল। ওই নদীতে মাছ ধরতে খুবই পছন্দ করত। এজন্য দিনের বেশিরভাগ সময় সে নদীতে কাটালো। কিন্তু সে অভিশাপটা জলপরীরা আমার ভাইটাকে পাগল করে দিল। আল্লাহ ওদের বিচার করবে দেখিস। ঠিক আছে, যা, তোদের হাবু দাদা ওখানে বসে আছে, যা কথা বলগা গিয়ে। আমি আর লতিফ দাদার কাছে এসে বসি। কিছুটা দূরত্ব বজায় রাখছিলাম যেন হাবু দাদা আমাদের উপর ঝাঁপিয়ে না পড়ে, কারণ তার মাথায় সমস্যা। হাবু দাদা আমাদের দুজনকে দেখে বলে, কিরে নাতিরা, তোরা আমাকে দেখে ভয় পাচ্ছিস? তোদের কাছে মনে হচ্ছে হাবু দাদা একটা পাগল, যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের কামড়ে দেয়, তাই তো? আরে পাগল না, এই গ্রামের সকলকে আমাকে পাগল বানাচ্ছে দিনে দিনে। যাক, বাদ দে, এখন আর আফসোস করি না, বুঝলি? আর কয়টা দিনই বা বাঁচবো। এখন বল, তোরা দুজন কেন আমার কাছে আসলি? অবশ্যই কোনো না কোনো মতলব আছে তোদের, কারণ তোদের মতো বয়সে তো আমরাও কাটিয়েছি। বলতো দাদা ভাই, কি হয়েছে? আমি হবু দাদাকে বলি, দাদা ভাই, আপনার কাছে মৎস্যকন্যাদের বিষয়ে কিছু জানার আছে আমার। কি বললি? মৎস্যকন্যা? আরে এই কথাটা তো গ্রামের কেউ বিশ্বাস করে না যে আমি মৎস্যকন্যাকে ভালোবেসেছিলাম। কিন্তু দাদা, আমি বিশ্বাস করি। আপনি বলেন না কি হয়েছিল আজ থেকে আরও 70 বছর আগে। আমার জানাটা অনেক দরকার দাদা ভাই, বলেন আমায়। ঠিক আছে, শোন কি হয়েছিল। আমার সাথে আর কেনই বা আমার এই অবস্থা। তখন আমি তরুণ যুবক, আমার বয়স তখন 25 থেকে 27 হবে আর কি। আমি মাছ ধরতে অনেক ভালোবাসতাম। আমিও ছিলাম তোদের মতো জেলে। আমি আমার জীবনের বেশিরভাগ সময় এই নদীর বউকে কাটিয়েছি। কেন জানি না, নদীতে গেলে আমার খুব ভালো লাগতো। তখনও মৎস্যকন্যাদের বিষয় অজানা ছিল, কিন্তু আবার কেউ কেউ এই বিষয়টা জানতো। কিন্তু আমার জানা ছিল না আমাদের এই নদীতে মৎস্যকন্যা থাকে। একদিন আমি নদীতে মাছ ধরছিলাম। তখন ছিল দুপুর। আমি আমার সাথে করে খাবার নিয়ে যাওয়ার কারণে আমি দুপুরের খাবারটা খেয়ে নদীতে আমার নৌকায় উপরে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম তখন ভাঙে। আমি দেখি চারপাশে রাত নেমে এসেছে। আকাশে পূর্ণিমার চাঁদের আলো এই চারিপাশ জ্বলজ্বল করছে। আমি তাড়াহুড়া করে বইটা হাতে নেই আর নৌকা বাইতে শুরু করব কিনারে আসার জন্য। তখনই আমার কিছু শব্দ শুনতে পাই। আমি লক্ষ্য করি শব্দটা আমার থেকে কিছুটা দূরে আসছে। আমি দেখার চেষ্টা করি আসলে কি হচ্ছে। তখনই আমি আকাশে পূর্ণিমার চাঁদের আলোতে দেখতে পাই আমার থেকে কিছুটা দূরে একটি সুন্দরী মেয়ে উলঙ্গ হয়ে গোসল করছে। আরেক পাশে একটি ঝিনুকের তার, শরীরে তার জামা কাপড় রাখা। আমি এটা দেখে অনেকটা ভয় পেয়ে যাই। এত রাতে নদীতে এত সুন্দরী মেয়ে কোথা থেকে এলো? এটা কোনো ভূত পেত না তো? কি করব বুঝতে পারছিলাম না। আমি চুপচাপ এগুলো দেখছিলাম। মেয়েটি খুব সুন্দরী ছিল। আমি তার দিক থেকে নজর সরাতে পারছিলাম না। তখন এই নদীর ঢেউে ঢেউে তার ঝিনুকটা আমার নৌকার কাছে চলে আসে। আমি দেখি ঝিনুকের উপরে তার শরীরের জামাটা ঝকঝক করছে। আমি ভালো করে লক্ষ্য করি তার শরীরের জামাটা অনেক দামি দামি কিছু মুক্ত গাঁথাই করা। আমি লোভে পড়ে যাই। আমি ভাবতে শুরু করি, এই জামাটা নিয়ে চলে যাই। এটা থেকে মুক্তাগুলো যদি খুলে বিক্রি করি তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব। আমার আর কখনোই মাছ ধরে সংসার চালাতে হবে না। যে কথা সেই কাজ। আমি জামাটা আমার নৌকায় তুলে নৌকাটা জোরে জোরে বাইতে শুরু করি কিনারে আসার জন্য। 1 ঘন্টার ভেতরে আমার নৌকাটা কিনারায় চলে আসে। কিনারায় আসার পর আমি ঘাটের সাথে নৌকাটা বেঁধে জামাটা হাতে করে আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি বাবা মার সাথে দেখা করে সোজা আমার ঘরে চলে যাই। বাবা মা অবশ্য জানতে চেয়েছিল এত রাত পর্যন্ত আমি কোথায় ছিলাম। আমি তাদেরকে বলেছিলাম আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছিলাম। আমি আমার ঘরে এসে জামাটাকে আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে মাঝরাতে কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতে আমি দেখতে পাই একটু অপরূপ সুন্দরী মেয়ে আমার ঠিক পাশে বসে আছে। কিন্তু সবথেকে অবাক করার বিষয়, মেয়েটি পুরোপুরি উলঙ্গ। তার শরীরে কোনো জামা পরা নেই। আমি এটা দেখে ভয়ে ভয়ে লাফিয়ে উঠি আর তাকে প্রশ্ন করি, কে আপনি? এত রাতে আমার ঘরে কি করে এলেন? মেয়েটি তখন আমাকে বলে, আমি একটি মৎস্যকন্যা। আপনি আমার জামাটা নিয়ে এসেছেন, তাই এখন আপনি আমার সাথে থাকতে বাধ্য। আমাকে আমার জামাটা ফিরিয়ে দিন।
আপনি যদি নিজ থেকে সে জামাটা আমার হাতে না দেন তাহলে আমি জোর করে কখনোই নিতে পারবো না। আপনি যদি আমার জামাটা ফিরে না দেন তাহলে আমি আপনাকে ছেড়ে চলেও যেতে পারবো না। দয়া করে আমার জামাটা দিয়ে দেন। আপনি যা বলবেন আমি তাই করব। দেখা গেছে আমি একটা বিবাহযোগ্য ছেলে। এত রাতে এত অপরূপ সুন্দরী একটি মেয়ে পুরোপুরি উলঙ্গ হয়ে আমার সামনে বসা। আমি কি করে নিজেকে কন্ট্রোল করব বল? তখন আমি সেই মৎস্যকন্যাকে বলেছিলাম, ঠিক আছে, জামা কখন দিব, কিভাবে দিব এটা পরে দেখা যাবে, কিন্তু তার আগে আমি তোমার সাথে সহবাস করতে চাই। মৎস্যকন্যাকে বলে, কি বলছেন আপনি, মাথা ঠিক আছে তো আপনার? না না, আমি এটা পারবো না। দেখুন, আমাদের জগতে কোনো পুরুষ মৎস্যকন্যা নেই। তাছাড়া এইসব বিষয় আমি বুঝিও না, আর আমাদের জগতে কেউ এগুলো করেনি। আমি পারবো না, আমার জামা ফিরিয়ে দিন। তখন আমি তাকে বলি, ঠিক আছে, না পারলে নেই, আমি জামা কোনোদিন আপনাকে ফিরিয়ে দেব না। আপনি সবসময় আমার কাছে থাকবেন। না না, এমনটা করবেন না আপনি, আপনি যা বলবেন আমি তাই করব। তখন আমি সেই মৎস্যকন্যাটাকে ধরে আমার খাটে শুইয়ে দিই। তারপর দাদুভাই আমাদের ভেতরের সহবাস হয়। প্রথম সহবাস হওয়ার পর সেই মৎস্যকন্যা আমাকে বলে, এ কি করলেন আপনি আমার সাথে? ঠিক আছে, যা আবার তা হয়েছে, এখন আমার জামা ফিরে দেন। আমি তখন তাকে বলি, এত তাড়াহুড়া কিসের? আর কিছুদিন আপনি আমার কাছে থাকুন। আসলে আমি আপনার মায়ায় পড়ে গেছি। হয়তোবা আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করেন, আপনি জলপরি হতে পারেন, কিন্তু আপনার মতো সুন্দর কাউকে আমি কোনোদিন দেখিনি। তারপর দাদুভাই সে আমার কাছে ছিল 4 বছর। এর ভিতরে আমিও সে অনেকবার মেলামেশা করি। সে আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলে। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বিয়ে করব, কিন্তু হঠাৎ করে আমরা আলাদা হয়ে যাই। সে আমাকে ছেড়ে চলে যায়। কি হয়েছিল দাদু? কেন তোমাদের জীবন এরকম এলোমেলো হয়ে গিয়েছিল? তোমরা যে একে অপরকে ভালোবাসতে আর বিয়ে করতে চেয়েছিলে, তাহলে কেন সে তোমাকে ছেড়ে গেল? দাদা তখন আমাকে আর লতিফকে বলতে শুরু করে, কেন মৎস্যকন্যা তাকে ছেড়ে চলে গিয়েছিল। দাদু বলে, আমরা খুব সুখে ছিলাম জানিস দাদু ভাই, কারণ তার 2 দিন পরেই ছিল আমাদের বিয়ে। বিয়ের সকল ব্যবস্থা হয়ে গিয়েছিল। রাতে মৎস্যকন্যা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল আমার ঘরে। হঠাৎ করে আমার ঘরের বাইরে থেকে অদ্ভুত কিছু প্রাণীর অনেক চেঁচামেচির শব্দ আসে। শব্দটা শুনে আমার দুজনেরই ঘুম ভেঙে। মৎস্যকন্যা ঘুম থেকে উঠে কেমন জানি পাগলের মতো বলছিল, এবার আমাদের রক্ষা নেই, এবার আমাদের খবর আছে, সে চলে এসেছে, আমাদের শাস্তি দেওয়ার জন্য সে চলে এসেছে। আমি মৎস্যকন্যাকে বলি, কে চলে এসেছে, কার কথা বলছো তুমি? আমি দেখি মৎস্যকন্যা ভয়ে আমার হাতটা শক্ত করে ধরে আমার পেছনে সে লুকিয়ে পড়ে, আর তার শরীর ভয় কাঁপছিল। তখনই আমাদের ঘরের দরজা ভেদ করে অদৃশ্য 2টা মহিলা ঘরের ভেতর প্রবেশ করে। তারা দুজনেই সাদা পোশাক পরা ছিল। তাদের চোখের রং হয় নীল রঙের। তারা দেখতেও খুবই সুন্দর। আমি তাদের দেখে বুঝতে পারলাম এনারাও মৎস্যকন্যা। তাদের পরনের জামাটা ছিল খুবই দামিও, কারণ জামাগুলোতে অনেক দামি দামি রত্ন লাগানো ছিল। তখনই সেই 2টি মৎস্যকন্যা আমার প্রিয়তমাকে আমার সামনে থেকে ধরে দরজা থেকে বাইরে নিয়ে যায়। আমি সাথে সাথে দরজা খুলে তাদের পেছন পেছন দৌড়াতে শুরু করি। আমি দেখি তারা নদীর পাড়ে দিয়ে যাচ্ছে। আমি তাদের পেছনে পেছনে নদীর পাড়ে পর্যন্ত দৌড়াতে দৌড়াতে চলে আসি। আমি দেখি নদীর পাড়ে আরও 10টি মৎস্যকন্যা দাঁড়ানো, আর তাদের সামনে একটি মৎস্যকন্যা চেয়ারের উপর বসে আছে। কিন্তু এই মৎস্যকন্যাটা অন্যান্য মৎস্যকন্যাদের থেকে আলাদা। আমি দেখি তার মাথায় খুব সুন্দর রাজকীয় মুকুট। আমি বুঝতে পারি এটা হচ্ছে মৎস্যকন্যাদের রানী। আমি প্রিয়তমাকে নিয়ে তারা যখন আবারও পাতালপুরীর উদ্দেশ্যে ফিরে যাবে, তখনই আমি দৌড়াতে দৌড়াতে সে রানীর পায়ে গিয়ে পড়ি, আর তার কাছে ক্ষমা করে কান্না করতে করতে বলি, তাকে ফিরিয়ে নিয়ে যাবেন না? আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে বিয়ে করতে চাই। সে মহারানী আমাকে বলে, তুমি ওঠো, আমার পা ছাড়ো, দেখো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তুমি প্রকৃতির নিয়ম ভেদ করে ওর সাথে সহবাস করেছ, তুমি ওকে ওর জামাটা ফিরিয়ে দাওনি, ওর সাথে দুর্নীতি করে অনেক কিছু করেছ। তুমি কি ওর আসল নাম কখনো জানতে চেয়েছ? তুমি কি এই কয় মাসে কখনো জানতে চেয়েছ যদি সে ফিরে না যায় তার পরিচয়, তাহলে কি তার কোনো শাস্তি হবে কি না? না, তুমি জানতে চাওনি। তুমি শুধু তাকে ব্ল্যাকমেল করে তার শরীরকে ভোগ করেছ, তার যৌবনকে ভোগ করেছ। সব পুরুষ একই হয়, তাই তো আমরা পুরুষ মানুষজনকে ঘৃণা করি। আর তোমার কি মনে হয় আমরা ওকে জোর করে নিয়ে যাচ্ছি? ও শুরুর দিন থেকে আমাদেরকে ডাকার অনেক চেষ্টা করছে, কিন্তু মাটিতে থাকার কারণে সে আমাদেরকে
সিগন্যাল দিতে পারছিল না। আচ্ছা, যখন ও তোমার সাথে নদীর পাড় ধরে ঘুরতে এসেছিল তখনই সে আমাদের কাছে সিগন্যাল দিয়ে গিয়েছিল। আমি দেখি এখন আমার প্রিয়তমা মৎস্যকন্যা আমাকে দেখে হাসছে। আমি তার হাতের দিকে তাকিয়ে দেখি জার্সের লাল জামাটা এখন তার হাতে। আসলে আমি যখন দরজা খুলে পাগলের মতো তার পেছনে ছুটছিলাম তখন তার আমার ঘর থেকে সে জামাটা নিয়ে এসেছে। তারা সকলে আস্তে আস্তে পানিতে নেমে পড়ল, আর আমি শুধু হতবাক হয়ে সব কিছু দেখছি। আমি ভাবতেই পারছিলাম না আমার প্রিয়তমা আমাকে এত বড় ধোঁকা দিল। দেখতে দেখতে তারা পানির অটল গভীরে মিলে গেল, আর পাগলের মতো সেখানে বসে অনেকক্ষণ যাবৎ কান্না করছিলাম। এটা ঠিক, আমি তাকে জোর জবরদস্তি অনেক কিছু করেছি, কিন্তু এখন তো আমি তাকে অনেকটা ভালোবাসি। কিন্তু এটা আমি এখন আর তাকে কি করে বোঝাবো? সে তো এখন আমার জীবনে আর নেই। সে যদি আমাকে আরেকটা সুযোগ দিত। দাদা ভাই, সেদিনের পর থেকে আমি নাও খাওয়া বন্ধ করে দিয়ে আস্তে আস্তে সবসময় মাঝ নদীতে পড়ে থাকতাম তাকে একটিবার দেখার আশায়। এসব পাগলামি দেখে আমার পরিবার ধরে নিয়ে আমার মাথায় মানসিক সমস্যা হয়েছে। আমি আমার পরিবার ও গ্রামবাসী সবাইকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা কখনো বিশ্বাস করেনি। সবাই ধরেই নিয়েছে মৎস্যকন্যাটা খারাপ। আসলে তোরা জানিস মৎস্যকন্যারা কখনো খারাপ হয় না। আমি তখন দাদুর কাছে জানতে চাই, কিন্তু দাদু, আমাদের গ্রামের কেউ যে মাঝ নদী থেকে রাতের বেলা আর ফিরে আসতে পারে না। সবাই তো বলে মৎস্যকন্যা তাদের হত্যা করে আর খেয়ে ফেলে। আমার প্রশ্নের উত্তরে দাদু বলে, আরে না না, মৎস্যকন্যারা কখনোই মানুষের মাংস খায় না, কারণ তাদের পাতার পুরীর জগতে ভাবার মতো অনেক কিছু আছে। এসব ঘটনাগুলো করে পানিতে বসবাসকারী ডাইনি। ডাইনি মানে দাদা, নদীতে ডাইনি থাকে? হ্যাঁ নাতি, নদীতে একটি করে ডাইনি বসবাস করে, যারা কিনা সবসময় চোখে চোখে রাখে কোন মানুষ একা একা গভীর রাতে নদীর কাছে আছে কিনা। যদি কোনো মানুষকে তারা নদীর মাঝে রাত্রিবেলা পায় তাহলে তাদেরকে তারা মায়ের মাধ্যমে পানিতে নামিয়ে হত্যা করে, তারপর তার দেহটাকে পানির গভীরে নিয়ে খেয়ে ফেলে। আসিফ, এখন বলতো তোর সাথে কি হয়েছে? কারণ তুই আমার কথাগুলো যে আগ্রহ শুনেছিস, নিশ্চয়ই তুই মৎস্যকন্যাকে দেখা পেয়েছিস, তাই না? তখন আমি দাদুকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলি। সব শুনে দাদু আমাকে বলে, আমি তো জানতাম মৎস্যকন্যা কিছু নিয়ে আসলেই মৎস্যকন্যা আমাদের কাছে থাকতে বাধ্য, কিন্তু তুই মৎস্যকন্যার থেকে কিছু নিয়ে আসিস নি তো তোর সাথে। তারপরেও যেহেতু তোর কাছে আসে, এর মানে তোর মতো তার মনেও তোর জন্য কিছুটা মায়া সৃষ্টি হয়েছে। হয়তো সেও তোকে তোর মতোই ভালোবাসে। দাদু, এখন আমি কি করব? আমিও তাকে আমার কাছে রাখতে চাই। সে যখন পরবর্তী সময় আমার সাথে দেখা করতে আসবে, আমি কি ছলনার মাধ্যমে তার শরীর থেকে কিছু একটা জিনিস লুকিয়ে রেখে দেব, যেন সে কখনো আমাকে ছেড়ে না যেতে পারে? এই কথা শুনে আমাকে বলে, না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না রে। তুই কখনোই তাকে জোর করে নিজের কাছে রাখতে পারবি না যদি সে তোর কাছে থাকতে না চায়। তুই যদি ছলনার মাধ্যমে তার থেকে কিছুটা রেখে দিস, তখন তুই যা বলবি সে তাই করবে। তুই চাইলেও তার সাথে বিয়ে করতে পারবি, তারপর ভেতরের বাচ্চা আনতে পারবি, কিন্তু তার মনে তোর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারবি না। সে তোর থেকে কোনো না কোনোভাবে অবশ্যই সে জিনিসটা উদ্ধার করে ফাঁকি দিয়ে চলে যাবে। তার থেকে ভালো তুই তাকে ভালোবাসা শেখা। তুই তাকে বোঝা যে তুই তাকে কতটা ভালোবাসিস। দেখবি সে যখন তোর মতো ভালোবাসতে শিখবে, তোকে ছেড়ে সে কখনোই যাবে না। সে নিজে থেকেই তোর কাছে থেকে যাবে সারা জীবন। আমি দাদাকে বলি, তাহলে দাদু আমি কি করব? আমাকে কিছুটা বুদ্ধি দাও না। দাদু বলে, পরবর্তীতে যখন তার সাথে দেখা হবে তোর, সর্বপ্রথম তুই তার কাছে তার নাম জানতে চাইবি। তাকে বোঝানোর চেষ্টা করবি যে তুই কতটা ভালোবাসিস তাকে। তার পরিবার সম্পর্কে জানতে চাইবি, তার জগৎ সম্পর্কে জানতে চাইবি। আস্তে আস্তে তোদের ভিতর সম্পর্কটা ভালো করার চেষ্টা করবি। শুরুতে সে মৎস্যকন্যার সাথে তুই বন্ধুত্ব করবি, তারপর আস্তে আস্তে তাকে বোঝাবি যে তাকে ভালোবাসিস। ঠিক আছে দাদু, তাহলে আজকে আমরা উঠি। বাইরে সন্ধ্যা পেরিয়ে এসার ওয়াক্ত হয়ে গেছে। এখন বাড়িতে না ফিরে গেলে চাচা আমাকে মেরেই ফেলবে। তবে দাদু, তুমি আমাকে যা যা বললে সব কিছু শুনে আমি অনেক কিছু জানতে পারলাম মৎস্যকন্যাদের বিষয়ে। এখন তোমার প্রতি আমার খুব মায়া হচ্ছে। এতটা বছর গ্রামের সকলে তোমাকে পাগল বানিয়ে রাখলো, আমি তো তোমাকে পাগল ভাবতাম। আমাকে তুমি মাফ করে দিও দাদু। হাবু দাদা তখন আমাকে বলে, হ্যাঁ, আমি তো পাগলির প্রেমে পাগল। আমি তার সাথে অন্যায় করেছি, তার সাথে জোর করে সহবাস করেছি।
আমি আমার ভালোবাসাকে অপমান করেছি, তাকে ধর্ষণ করেছি। ধরতে গেলে এই কারণেই আল্লাহ পাক আমাকে শাস্তি দিচ্ছে। ঠিক আছে দাদু, তোরা বাড়িতে ফিরে যা। আমি দোয়া করি তুই তোর তাকে যেন সারা জীবনের সঙ্গী হিসেবে পাস। আমি আর লতিফ দাদা থেকে বিদায় নিয়ে যার যার বাড়িতে চলে আসি। রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে যখন আমার ঘরে ঘুমাতে যাই, ঘরে দরজা খুলতে আমি দেখতে পাই ঘরটা অন্ধকার আর খাটের উপর বসে আছে সেই মৎস্যকন্যাটা। আমি তো এটা দেখে পুরোপুরি অবাক। আমি তার কাছে জানতে চাই, আমি সেই মৎস্যকন্যাটার কাছে জানতে চাই, আপনি এত রাতে আবার কেন এসেছেন আমার কাছে? আমার এই কথার উত্তরে মৎস্যকন্যা আমাকে বলল, আমি আপনার কারণে এখন ভালো নেই। আপনি আমাকে কেমন জানি একটা বানিয়ে ফেলেছেন। এখন আমার পাতালপুরীতে মন বসে না আপনাকে ছাড়া। শুধু মনে হয় আপনার কাছে ছুটে আসি, আপনার সাথেই থাকি আমি। আমি তখন মৎস্যকন্যাকে বলি, না না, এটা হতে পারে না, আপনি ফিরে যান। আমি আপনাদের বিষয়ে অনেক কিছু জেনেছি। আপনারা শুধু মানুষদের মন নিয়ে খেলেন। আপনি একদিন আমাকে ছেড়ে চলে যাবেন, আমিও হয়তো হাবু দাদার মতো পাগল হয়ে যাব। কি বলছেন এসব আবুল তাবুল? আর হাবু দাদাটাই বা কে? আমি তখন মৎস্যকন্যাকে সব কিছু খুলে বলি, হাবু দাদা ওদের ভালোবাসার গল্পটি। মৎস্যকন্যা আমাকে বলে, ও এখন বুঝতে পেরেছি আপনি ভালোবাসাকে এত ঘৃণা করেন কেন। দেখুন, আপনি যাদের ভালোবাসার কথা বলেছেন সেই ঘটনা আমিও জানি। আমি তখন খুব ছোট, তখন এই ঘটনাটা ঘটেছে। আপনি কি জানেন আমি আসলে কে আর কার সন্তান? আমি হচ্ছি সেই মহারানীর সন্তান যে কিনা হাবুদাদার কাছ থেকে সে মৎস্যকন্যাকে নিয়ে গিয়েছিল। দেখুন, আমার মা হচ্ছে সকল মৎস্যকন্যাদের মহারানী। সে এমনটা এই কারণে করেছে যে ওই মৎস্যকন্যাটা হাবুদাদাকে কখনো ভালোবাসেনি, আর সে নিজে থেকে চাইছিল মুক্ত হতে। এই কারণেই তো আমার মাকে সিগন্যাল পাঠিয়েছিল সাহায্যের জন্য। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি আর পাগলের মতো ভালোবাসবো। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। আমার মাও কখনো চাইবে না একটি মানুষের সাথে আমি আমার বাকি জীবনটা কাটাই। কিন্তু আপনি যদি আমাকে এরকমভাবে ভালোবাসেন, আমার জন্য পাগল হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের পাতালপুরীতে এসে আমার মার কাছে সবটা খুলে বলুন। আর তাকে বলুন যে আপনি আমার সাথে থাকতে চান সারা জীবন। ভয় পাবেন না, পাতালপুরীতে আপনাকে কেউ কোনো ক্ষতি করবে না। আমি যতক্ষণ বেঁচে আছি আপনার কোনো ক্ষতি হতে দেব না। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে এগুলো করবেন, আর যদি ভালো না বাসেন তাহলে এখনই বলে দিন আমি চলে যাচ্ছি, আর কখনো আপনাদের এই পৃথিবীতে ফিরে আসবো না, আপনাকে বিরক্ত করব না। আমি তাকে বলি, আচ্ছা আপনার নামটা কি আমাকে বলা যাবে? সে মৎস্যকন্যাটা আমাকে বলে, আমার নাম হচ্ছে ঝিনুক। আমি তখন তাকে বলি, আপনি যে আমাকে ছেড়ে যাবেন না এটার প্রমাণ কি? আর আপনি যে আমাকে ভালোবাসেন তাই বা আমি বিশ্বাস করতে যাব কেন শুনি? উত্তরে ঝিনুক আমাকে বলে, দেখুন আপনার হাবু দাদা সেই মৎস্যকন্যাটা জামা নিয়ে এসেছিল, তাই সে তার পিছন পিছন বাড়ি পর্যন্ত চলে এসেছিল। ধরতে গেলে আপনার হবু দাদা তার সাথে জোর করেই বিয়ে করতে চেয়েছিল। তবে আপনি কিন্তু আমার কোনো জিনিস নিয়ে আসেননি। তারপরেও আমি আপনার কাছে ছুটে এসেছি। সেদিন যখন মাঝ নদীতে রাত হওয়ার পর আপনি গান গাইতে গাইতে কিনারায় ফিরছিলেন, আমি তখন আপনার নৌকার খুব কাছাকাছি ছিলাম। আমি যখন দেখি আপনার কণ্ঠটা এত সুন্দর আর আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন, তখন আপনাকে দেখার ইচ্ছে জাগলো আমার। তাই তো আমি এই নৌকার একটি পাশে চুপি চুপি আপনাকে দেখছিলাম। ঠিক তখনই আপনি বুঝে গেলেন যে আপনার নৌকার নিচে কেউ একজন আছে। আর আপনি যখন দেখার চেষ্টা করলেন আসলে কে, তখন আমি ভয়ে ভয়ে সেখান থেকে চলে যাই। আমি ভেবেছিলাম আপনার সাথে আমার আর কখনো দেখা হবে না, কিন্তু সেখান থেকে পাতালপুরীতে ফেরার পর আমি আপনাকে কোনোভাবেই বলতে পারছিলাম না। সব সময় আপনার কথা আমার মাথায় ঘুরত। আমি ভাবতাম যদি আপনার সাথে আরেকটিবার দেখা হতো। তার 2 মাস পরই আপনার নৌকাটা মাঝ নদীতে ডুবে যায়। আপনি মারা যাচ্ছিলেন প্রায়। উপরওয়ালার কি রহমত, সে পথ ধরে আমি যাচ্ছিলাম আর আপনাকে দেখতে পাই। আমি সাথে সাথে আপনার জীবন বাঁচাই, আর আপনার জ্ঞান ফেরানোর জন্য আমি আপনাকে একটি কিস করি। আমি আপনার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করার পর থেকে আমার রাতের ঘুম উড়ে যায়। আমি সেই দৃশ্যের কথা কোনোভাবেই ভুলতে পারছিলাম না। তাই রাত নামতেই আপনার বাড়িতে আমি চলে আসি। আপনি কি জানেন, আমি শুধু আপনার গ্রামটা চিনতাম কিন্তু বাড়ি চিনতাম না। কত কষ্ট হয়েছে আপনার বাড়িটার খোঁজ লাগাতে, আপনি কি জানেন? আমি যখন আপনার বাড়ির সন্ধান পাই তখন আমি অদৃশ্য হয়ে আপনার বাড়ির আশেপাশে ছিলাম। কিন্তু আমি যখন বুঝতে পারলাম আপনি আমাকে মনে মনে অনেক খুঁজছেন, তখন আমি ভাবলাম তাহলে আপনাকে দেখা দিই, আর আমার মনের ব্যাকুলতা আপনাকে বোঝানোর চেষ্টা করি।
কিন্তু আপনাকে সামনে দেখতে পেয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। সাথে সাথে আপনার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমি চুমু দিয়ে ফেলি। আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন, অনেকটাই ভালোবাসি। আমি আপনাকে জোর করছি না। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমার সাথে পাতালপুরীতে আসবেন আগামীকাল। আমি তখন তাকে বলি, ঠিক আছে, আমি আপনার কথা বিশ্বাস করছি। আর সত্য বলতে আমিও না আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি যদি পাতালপুরীতে চলে আসি তাহলে কি আপনার মা আমার কথা শুনে আপনার হাত আমার হাতে দিয়ে দিবে? আমার তো মনে হয় সেই কাজটি কখনোই করবে না। তখনই ঝিনুক আমাকে বলে, আপনি চিন্তা করছেন কেন? আমার মা অনেক ভালো। আমার মা আমাকে কখনোই কষ্ট অনুভব করতে দেয়নি। আমি মাকে বোঝাবো যেন সে আপনার হাতে আমার হাতটা তুলে দেয়। আপনি দয়া করে আসুন আমাদের পাতালপুরীতে। আমার বিশ্বাস আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে। আমি ঝিনুককে বলি, ঠিক আছে, আমি আপনার কথা মতো পাতালপুরীতে আসবো, কিন্তু আমি পাতালপুরীতে কী করে যাব? সেটা তো পদ্মা নদীর গভীর তলে। আমি তো কোনো মাছ কিংবা মৎস্যকন্যা না যে পানির নিচে চলে যাব। তখন আমি দেখেছি মৎস্যকন্যা ঝিনুক আমাকে তার মাথার খোপা থেকে একটা ছোট্ট ঝিনুক বের করে আমার হাতে দেয় আর বলে, আপনি আগামীকাল রাজনীতিতে এসে এই ঝিনুকটা পানিতে রাখবেন। এই ঝিনুকটা পানিতে রাখার সাথে সাথে এটার আকৃতি অনেকটা বড় হয়ে যাবে আর ঝিনুকের মুখটি সুন্দরভাবে খুলে যাবে। তখন আপনি ঝিনুকের ভেতর ঢুকে পড়বেন। আপনি ঝিনুকের ভিতরের অনেকটা জায়গা পেয়ে যাবেন। ভয় নেই, আপনি ঝিনুকের ভিতরে নিঃশ্বাস নিতে পারবেন। সেখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। আপনি ঝিনুকের ভেতরে যাওয়ার সাথে সাথেই ঝিনুকটি আবার আগের মতো লেগে যাবে। তারপর ঝিনুকটি আপনাকে নিয়ে আসবে আমাদের পাতালপুরীতে। আমি আপনার জন্য অপেক্ষায় থাকব। দয়া করে আমার মন ভাঙবেন না, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আসব। সেদিন রাতে আর মৎস্যকন্যার ঝিনুক তাদের পাতালপুরীতে ফিরে যায় না। সে আমার সাথে আমার ঘরে রাত যাপন করে। ভোর হওয়ার কিছুক্ষণ আগে সে আমার ঘর থেকে উধাও হয়ে যায়। সকালে আমি নাস্তা করে সোজা চলে যাই আমার বন্ধু লতিফের বাড়িতে, কারণ আমাকে মাঝ নদীতে যেতে হবে, কিন্তু আমার নৌকা তো ধ্বংস হয়ে গেছে। লতিফের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলি, রাতে যা যা হয়েছে। লতিফ আমাকে বলে, বন্ধু, তুমি যা করতে চাচ্ছ ভেবে করছো তো? হ্যাঁ বন্ধু, আমি যেটা করতে চাচ্ছি সেটা নিয়ে অনেকবার ভেবেছি। তুমি দয়া করে আমাকে মাঝ নদীতে নিয়ে যাও। ঠিক আছে বন্ধু, তুমি চলো আমার সাথে। আমি আর লতিফ রওনা করে আমাদের নদীর ঘাটের দিকে। তারপর নদীর ঘাটে এসে আমরা নৌকার বাঁধনটা খুলে উঠে পড়ি মাঝ নদীতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর লতিফ মিলে মাঝ নদীতে এসে মাছ শিকার করতে শুরু করি। আর যখন বিকেল হয়ে যায়, চারিপাশে সকল কিছু নীরব হয়ে যায়, তখন আমার বন্ধু লতিফ আমাকে বলে, চলো বন্ধু, আমরা যে কাজের জন্য এসেছি সে কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এদিকে তো বিকেল হয়ে গেছে, আশেপাশে কাউকে দেখছি না, চলো সে কাজটি শুরু করা যাক। তখন আমি আমার ব্যাগের ভিতর থেকে ছোট্ট সেই ঝিনুকটাকে বের করি আর হাতে নেই। তারপর সেই ঝিনুক পানিতে আমি ভাসিয়ে দেই। কিছুক্ষণের ভেতরেই সেই ঝিনুকটা আস্তে আস্তে বড় হতে শুরু করে আর দেখতে দেখতে সেটা অনেক বড় হয়ে যায়। ঝিনুকটার মুখটা খুলে যায়। আমি দেখতে পাই ঝিনুকের ভেতরেও অনেক জায়গা আছে যেখানে আমি শুয়ে থাকতে পারবো। আমি আমার বন্ধু লতিফকে বলি, বন্ধু, এখন আমাকে যেতে হবে, তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। আমি যদি বেঁচে থাকি তাহলে মৎস্যকন্যা ঝিনুককে নিয়েই ফিরে আসবো, নয়তো আমি একা আর কখনোই ফিরে আসবো না। আমার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করো বন্ধু। লতিফ তখন আমাকে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করবো রাত পর্যন্ত। আর তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না, উপরওয়ালা তোমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধু, দেখে শুনে যেও। আমি লতিফের থেকে বিদায় নিয়ে নৌকা থেকে এসে ঝিনুকের উপরে উঠে পড়ি আর সেই ঝিনুকের ভেতরে শুয়ে পড়ি। ঝিনুকের ভেতরে শোয়ার সাথে সাথেই সেই ঝিনুকের মুখটা আবারও বন্ধ হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, ঝিনুকের ভেতরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। আস্তে আস্তে পানির অতল গভীরে যেতে শুরু করে। আমি জানি না সে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। সে আমাকে নিয়ে যাচ্ছে পাতালপুরীতে। 1 থেকে 2 ঘন্টা পর সে ঝিনুকটার মুখ আবার খুলে যায়। আমি দেখতে পাই চারিপাশে সবুজ মাটি ও গাছপালা, চারিপাশটা দেখতে খুব সুন্দর। কিন্তু আমি তো পানির উপরে ছিলাম। আমি সেই ঝিনুকের বাইরে চলে আসি আর দেখি আমার থেকে কিছুটা দূরে সামনে দাঁড়িয়ে আছে আমার প্রিয়তম রাজকন্যা ঝিনুক। মৎস্যকন্যার ঝিনুক আমার কাছে এসে আমাকে বলে, একবার তো মনে হয়েছিল আপনি আসবেন না, কিন্তু আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস ছিল। আমি বলি, এটা কোন জায়গা? মৎস্যকন্যা ঝিনুক আমাকে বলে, এটাই তো আমাদের পাতালপুরী। আমি বলি, আমি তো ভেবেছিলাম পাতালপুরীর পানির ভেতরেই হবে, কিন্তু এখানে তো মাটি ও চারিপাশে সবুজ গাছপালা, সকল কিছু আছে যেমনটা আমাদের পৃথিবীতে। আর পাগলটা
এত পানির নিচেই? তবে পাতালপুরীর পানির নিচে এমন একটা স্থানে যেখানে কিনা সাধারণ মানুষ কোনোদিন আসতে পারবে না। তুমি প্রথম যে কিনা আমাদের এই পাতালপুরীতে এসেছ। আসো আসো, আমার সাথে আসো, আমার মার কাছে তোমাকে নিয়ে যাই, চলো। আমি তখন মৎস্যকন্যা ঝিনুকের সাথে পাতালপুরীতে তার প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গাছপালা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা নদীর তলদেশ। রাজকন্যা ঝিনুক আমাকে নিয়ে তাদের প্রাসাদের সামনে এলো। আমি দেখতে পারি প্রাসাদের সামনে অনেকগুলো মৎস্যকন্যা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা বিভিন্ন ধরনের পোশাক পরা, তাদের শরীরে যুদ্ধের পোশাক পরা, হাতে তলোয়ার। তারা মেয়ে হলেও যথেষ্ট পরিমাণে শক্তিশালী দেখাচ্ছিল। রাজকন্যা যখন আমাকে বলে এই পথ দিয়ে যাওয়া যাবে না, তখন তারা যদি দেখে কোনোভাবে আমাকে ভিতরে নিয়ে যেতে পারবে না আমি, তখন আমি বলি তাহলে উপায় কি, আমরা কি করে ভিতরে প্রবেশ করব? মৎস্যকন্যা ঝিনুক আমাকে বলে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাসার পিছন দিক দিয়ে একটা গোপন রাস্তা আছে যেটা কিনা সোজা আমার মার কক্ষে গিয়ে থামি, চলো আমরা সেই পথ ধরে যাব। কথা মতো আমি রাজকন্যার সাথে তাদের প্রাসাদের ভেতর দিয়ে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করি তাদের প্রাসাদের ভেতরে। আমরা সোজা গিয়ে উপস্থিত হই রানী মার কক্ষে। আমাকে দেখে তো রানীমা খুব রেগে যায় আর আমাকে বলে তোমার এত বড় সাহস যে তুমি মানুষের পাতালপুরীতে আসার সাহস করলে, দাঁড়াও তোমাকে এখনই উচিত শিক্ষা দিচ্ছি। রানীমা যখন অন্যান্য মৎস্যকন্যাদের ডাকতে যাবে তখনই রাজকন্যা ঝিনুক তার মার মুখটা চেপে ধরে, তারপর বলে মা তুমি দয়া করে কাউকে ডেকো না, সে শুধু তোমার সাথে কথা বলার জন্যই পাতালপুরীতে এসেছে। আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, দয়া করে তুমি তার কথা শোনো মা। রানীমা শান্ত হয়ে বলে ঠিক আছে বলো, তুমি কি বলতে চাও মানুষ সন্তান? তখন আমি রানীমাকে বলি রানীমা আমি না আপনার মেয়েকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন আমি ঝিনুককে ছাড়া বাঁচতে পারবো না। আপনার পায়ে ধরছে, আপনি আপনার মেয়েটার হাতটা আমার হাতে তুলে দিন, দয়া করুন রানীমা, দয়া করুন। কি তুমি আমার মেয়েকে ভালোবাসো? কিন্তু আমি কেন একটি সাধারণ মানুষের কাছে আমার মেয়ের হাত তুলে দেব? এটা কখনই হয় না। তুমি ফিরে যাও তোমাদের দুনিয়ায়, আর কখনো এখানে আসার সাহস দেখাও না। তখন ঝিনুক তার মাকে বলে মা ওকে ছাড়া আমিও বাঁচতে পারবো না, তুমি যদি আমাদের ভালোবাসা মেনে না নাও তাহলে আমরা দুজনকে জান নিয়ে নেব, আমরা আত্মহত্যা করব মা, দয়া করে তুমি আমাদের ভালোবাসাটা মেনে নাও, দয়া করো মা। আচ্ছা তার মানে তোমাদের ভালোবাসা না মানলে তোমরা আত্মহত্যা করবে, ঠিক আছে দাঁড়াও আমি এখনই আসছি। আমরা দেখলাম রানীমা তার খাবার ঘরে গেল, তারপর কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে এলো। এখন তার দুই হাতে দুইটি সবুজ রঙের আপেল। রানীমা আপেল দুইটি আমাদের দুজনের দিকে এগিয়ে দিয়ে বলল এই দুটো আপেল তোমরা দুজনে খাও, কিন্তু মনে রেখো এই দুটো আপেলের ভেতরে বিষ আছে, তোমরা খাওয়ার সাথে সাথে কিন্তু মারা যাবে। তখন ঝিনুকমালা বলে তার মানে তুমি আমাদের ভালোবাসা মানবে না? তাহলে তুমি যেটা চাও সেটাই হোক। এটা বলে ঝিনুকমালা আর তার মার হাত থেকে একটা আপেল নিয়ে নিল। আমিও ঝিনুকমালা দেখা দেখি তার মায়ের অপর হাত থেকে আরেকটা আপেল নিয়ে নিই। আমরা একসাথে দুজনে সেই আপেলটা খেয়ে ফেলি। খাবার কিছুক্ষণ পর আমাদের সাথে যা হলো, আমরা আপেলগুলো খাওয়ার 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করি মৃত্যুর জন্য, তবে আমাদের কিছুই হচ্ছিল না। তখন মহারানী আমাদেরকে বলে ভয় নেই, তোমরা মারা যাবে না, এটা তো একটা পরীক্ষা ছিল, আমি শুধু দেখছিলাম তোমরা কি আসলে একে অপরকে সত্যি ভালোবাসো কিনা। তবে এখন তো দেখছি তোমরা একে অপরকে নিজেদের থেকেও অনেক বেশি ভালোবাসো। তোমাদের ভালোবাসার কাছে আমি হার মানতে বাধ্য হলাম। ঠিক আছে আসিফ, তোমার হাতে আমার মেয়ের হাত তুলে দেব, কিন্তু একটা শর্ত আছে। আমি মাকে বলি কি শর্ত মা? দেখো আসিফ, তোমার হাতে আমার মেয়ের হাত তুলে দেওয়ার পর তুমি তাকে নিয়ে চিরকালের মতো তোমাদের দুনিয়ায় চলে যাবে, আর কোনোদিন আমাদের পাতালপুরীতে তাকে নিয়ে ফিরতে পারবে না তুমি। আমি জানি না কি বলি, আমি শুধু ঝিনুককে চাই, আর কিচ্ছু লাগবে না আমার। আমি আর কখনই পাতালপুরীতে ফিরবো না, আমার অন্য কোনো কিছু উপায়ের লোভ নেই, দয়া করে শুধু আমার হাতটা ঝিনুকের হাতটাতে তুলে দিন, তাতে আমি খুশি। রানীমা আমাকে বলে তোমার উত্তর শুনে আমি অনেক খুশি হলাম, আর এটা জেনে খুব ভালো লাগছে যে তোমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, তুমি শুধু আমার মেয়েকে চাও। তবে আমি যে মা, আমার মেয়েকে খালি হাতে কী করে বিদায় করি বলো? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই কথা বলে রানীমা আবারও তার আরেকটি কক্ষে চলে গেল। তার কিছুক্ষণ পরে যখন রানীমা সে কক্ষ থেকে বের হলো, আমি দেখি রানীমার হাতে একটি খুব সুন্দর সোনার কলসি। রানীমা কলসিটি আমার হাতে দিয়ে বলল এই নাও, এটা তুমি রাখো। না না রানীমা, আমার এইগুলো দরকার নেই, আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, আমাকে 2টি হাত দিয়েছেন যেটা দিয়ে আমি রোজগার করতে পারি, আমার এগুলো কোনো দরকার নেই রানীমা।
রানিমা তখন আমাকে বলে, কি বারবার রানিমা রানিমা বলছো? এখন তো আমার মেয়ের তোমার ঘরে বউ হবে, তুমি শুধু আমাকে মা বলবে। আর এখন যেহেতু আমি তোমার মা, আর মা যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিয়ে নিতে হয়। ধরো এই কলসিটা তোমার হাতে নাও বাবা। আমি রানিমার হাত থেকে সে কলসিটা আমার হাতে নিই আর দেখি কলসিটা পুরোপুরি সোনার মোহরে ভরা। এতগুলো সোনার মোহর দেখে তো আমার চোখ কপাল উঠে যায়। তখন রানিমা আমাকে বলে, এই কলসটা সবসময় সোনার মোহরে ভর্তি থাকে, তুমি সকল মোহর বের করে ফেললেও এক রাতের ভেতরেই আবার কলসি পুরোপুরি সোনার মোহরে ভরে যাবে। আমি জানি আসিফ, তোমার টাকা পয়সা সোনাদানের উপর কোনো লোভ নেই, কিন্তু তুমি এটা দিয়ে অনেকের উপকার করতে পারবে। তোমার আশেপাশে যত এতিম সন্তানেরা আছে তারা যেন কখনো কষ্ট না থাকে, তাদেরকে তুমি এই মোহর দিয়ে সাহায্য করতে পারবে। হয়তো আল্লাপাক এটাই চায় যে তোমার হাতের মাধ্যমে তাদের সাহায্যগুলো পৌঁছে দিতে পারলাম। তোমরা ভালো থাকবে, তোমাদের দুজনের জন্য আমার মন থেকে দোয়া রইল। শেষবারের মতো ঝিনুক তার মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে। যখন রানিমা ঝিনুককে বলে, কান্না কেন করছিস পাগলি? সব মেয়ে যদি একদিন মাকে ছেড়ে যেতে হয় তো চিন্তা করিস না, আমার যখন তোকে খুব দেখতে ইচ্ছে করবে আমি চলে আসবো তোদের দুনিয়ায়, তুই ভালো থাকিস মা। এরপর আমি আর ঝিনুক রানিমার কাছ থেকে বিদায় নিয়ে আবার পাতালপুরীর বাইরে চলে আসি। তারপর সেই জাদুকরি ঝিনুকের ভেতর করে আমাদের দুনিয়ায় ফিরে আসি। উপরে আসার পর আমি দেখি চারপাশে অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু এখনও আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বন্ধুর হাত ধরে তার নৌকায় ওঠাই। আমার বন্ধু লতিফ এই জীবনের প্রথম মৎস্যকন্যা দেখল। সে তো ঝিনুককে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার বন্ধু লতিফ আমাকে বলে, অবশেষে তোদের ভালোবাসা পূর্ণতার ছোঁয়া পেল, কিন্তু দোস্ত তোর হাতে এটা কিসের কলসি? দেখে তো সোনার পয়সা মনে হচ্ছে। তখন আমি আর ঝিনুক মিলে লতিফকে সব কিছু খুলে বলি। লতিফ বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, চল এখন আমরা বাড়িতে ফিরে যাই। আচ্ছা বন্ধু আসিফ, তুই কি চাচা জানকে সব কিছু বলে দিবি ঝিনুকের বিষয়? আমি যখন লতিফকে বলি, দেখ চাচা আমার বাবার মতো, আমি চাচা চাচির কাছে এগুলো লুকাতে পারবো না, তাদেরকে আমি সব কিছু খুলে বলবো। আমার বিশ্বাস চাচা চাচি আমার বিষয়টা বুঝতে পারবে আর ঝিনুককে তারা মেনে নেবে। কিছুক্ষণের ভেতরে আমরা গ্রামের ঘাটে পৌঁছাই। তারপর লতিফ নৌকা বেঁধে আমাদের সাথে আমাদের বাড়িতে উপস্থিত হয়। আমরা দূর থেকে দেখছিলাম চাচা চাচি আমার অপেক্ষায় বারান্দায় এসে বসে আছে। চাচা চাচি আমার সাথে এত সুন্দর একজন মেয়েকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর আমার কাছে জানতে চাই, এই মেয়েটিকে তুমি কোথা থেকে ধরে নিয়ে এলে এই মেয়েকে? আমি চাচাকে বলি, আপনার ঘরে আসুন, আমি সব কিছু বলছি। চাচা চাচিকে ঘরে এনে আমি সব কিছু খুলে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে আমাদের মাঝে সব কিছু। সবটা বলার পর আমি সোজা চাচার পায়ে গিয়ে পড়ি আর বলি, চাচা আপনি আমাদের সম্পর্কটা মেনে নিন, আমি ঝিনুককে ছাড়া বাঁচব না চাচা, বিশ্বাস করুন। চাচা আমাকে বলে, বাপধন তুই আমার সন্তান, উঠে দাঁড়া, দেখ আমি কি বলি, কান্নাকাটি কেন করছিস? আমি উঠে দাঁড়াতে চাচা যখন আমাকে বলে, তুই বাপ মা হারা একজন এতিম সন্তান, ছোট থেকেই তোকে আমি মানুষ করেছি আমার সন্তানের মতো করেই, তুই কখনো আমাদের কাছে কিছু চাসনি, আর আজকে একটিমাত্র জিনিস চাচ্ছিস আমার কাছে, আমার যেন তোদের সম্পর্কটা হাসি মুখে মেনে নেই। তুই আমার সন্তান, তুই কখনো ভুল মানুষের হাত ধরবি না, এটা আমার বিশ্বাস। আমরা তোদের সম্পর্কটা মেনে নিলাম, আগামীকালই তোদের বিয়ে দেব আমরা। তবে আসিফ ঝিনুক আলোচিত তোমরা শুনে রাখো, আমার বাড়ির বউ ঝিনুককে একটা মৎস্যকন্যা, এই কথাটা যেন আর কেউ জানে না এই গ্রামের। আমরা সকলে বলি, ঠিক আছে চাচা, কেউ কোনোদিন জানবে না যে ঝিনুক একজন মৎস্যকন্যা। তার পরের দিন চাচা যখন অনেক ধুমধাম করে আমার আর ঝিনুকের বিয়ে দেয়। বিয়ের দিন রাতে ঝিনুক বউ সাজে বসে বাসর ঘরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আমি ভয় লাগছিল আমার ভেতর গিয়ে কী করব, আমি খুব নার্ভাস ছিলাম। আমি আমার বন্ধু লতিফকে বলি, দোস্ত আমি ভেতরে যে কি করব, আমার অনেক ভয় লাগছে। লতিফ আমাকে বলে, আমি কি করে বলবো, আমি কি বিয়ে করেছি নাকি? আমিও তো এইসব বিষয়ে কিছু জানি না। চাচাকে ডেকে আসিফ চাচার কাছে জিজ্ঞাসা করে, কি করব? ধুর শালা, মার খাবে কিন্তু, মজা নিচ্ছিস না? যা শালা, তোর কিছু করতে হবে না, তুই তোর বাড়িতে যা, আমার বউ আমি বুঝে নেব কি করতে হবে। আমি কি করি এটা বলে আমি জোরে জোরে পা চালিয়ে সোজা চলে আসি আমার বাসার ঘরে। ঘরে এসে আমি ঘরের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিই। দরজাটা লাগিয়ে আমি ঘরে তাকিয়ে দেখি ঝিনুক সুন্দর একটা লাল টকটকে শাড়ি পরে ঘোমটা টেনে খাটের উপর বসে আছে। তাকে দেখে আমার সব সাহস যেন উধাও হয়ে গেল। ভয়ে পা কাঁপছিল আমার। ভয়ে ভয়ে তার কাছে গিয়ে বসলাম। তারপর আলতো করে তার ঘোমটাটা উঠিয়ে দিই। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তাকে আজকে। আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম, কারণ কিছু বলার মতো সাহস আমার ছিল না।
এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে ঝিনুক আমাকে বলে, কী হলো, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? কিছু বলছেন না যে? নাকি সারা রাত শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন? না মানে, হ্যাঁ বাবা, অনেক কিছু বলবো তো। আমি আমতা আমতা করে বলি, ঝিনুক তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো? তখন ঝিনুক আমাকে বলে, যাবো, যদি তুমি আমায় কখনো বকা দাও কিংবা আমাকে মারো তাহলে আমি মার কাছে চলে যাব। না না, আমি কখনো তোমাকে বকা দিব না আর তোমার গায়ে হাত তুলব না। আমি তোমাকে সারা জীবন পাগলের মতো ভালোবাসবো। আমি তোমাকে কখনো আমার থেকে আলাদা হতে দেব না, ঠিক আছে? আর আসিফ সাহেব, সেটা না হয় সময় এলে দেখতে পারবো। এখন আসুন 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ। নতুন জীবনের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই। এরপর আমি আর ঝিনুক মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে যায় নামাজে বসে মোনাজাতে আল্লাহকে বলি, হে আল্লাহ, তুমি আমাদের নতুন জীবন রহমতে ভরিয়ে দাও। আমাদের ভালোবাসা যেন সারা জীবনে এমনই থাকে একে অপরের প্রতি।